হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত নাথ কেমিস্ট্রি ক্লাসের ইউটিউব চ্যানেলে। আমি তোমাদের মেন্টর নাথ স্যার তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে আমরা মেনলি ডিসকাস করব টার্পিনয়েডস এর ব্যাপারে। এই যে টার্পিনয়েডস টপিকটা, এটা কিন্তু এক্সাম রেসপেক্টে ভেরি মাচ ইম্পর্টেন্ট। কাদের কাদের জন্য আমি লিখে দিচ্ছি এখানে, মন দিয়ে কিন্তু দেখো এখানটায় পুরো ফোকাসটা যেন হয়। দেখো, বিএসসি স্টুডেন্ট যারা আছে তাদের জন্য ইম্পর্টেন্ট, যারা এমএসসি স্টুডেন্ট আছে তাদের জন্যও ইম্পর্টেন্ট, আইআইটি জ্যাম যারা দেবে তাদের জন্যও ইম্পর্টেন্ট আছে। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর আইআইটি জ্যাম স্টুডেন্ট। সিএসআই আর নেট যারা দেবে তারাও দেখে নিও। গেটের স্টুডেন্টদের জন্য ইম্পর্টেন্ট আছে এই টপিকটা। আর যারা সিইউইটি পিজি দেবে তারাও কিন্তু দেখে নিও, তোমাদেরও কিন্তু টার্পিনয়েডস থেকে আসতে পারে প্রশ্ন। আর এই যে টার্পিনয়েডস, এই টপিকটা কিন্তু তুমি যদি ভালোভাবে বুঝে নাও না, তুমি পুরো মাসটাই কিন্তু এখান থেকে স্কোর করতে পারবে। এবার দেখো, এই যে টার্পিনয়েডস এর, এটা কিন্তু পার্ট নাম্বার 1 এর ভিডিও। এখানে আমরা কি কি শিখবো স্যার? প্রথমেই আমরা ইন্ট্রোডাকশনে কিছু জিনিস শিখবো, খুবই ইম্পর্টেন্ট জিনিস। তারপরে আমরা টার্পিনস এর কনসেপ্ট দেখবো, মানে টার্পিনস কাদেরকে বলে, টার্পিনয়েডস কাদেরকে বলে, এই নিয়ে আলোচনা করব। নেক্সট আমরা ক্লাসিফিকেশনে যাবো, ক্লাসিফিকেশন অফ টার্পিনয়েডস এর ব্যাপারে দেখব। আর তারপরে খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আমরা ডিসকাস করব, কি আইসোপ্রিন রুল। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এটা কিন্তু বেশিরভাগ স্টুডেন্টই বুঝতে পারে না। আমার ভিডিওটা দেখার পর তোমার এই জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো কনফিউশন থাকবে না। আইসোপ্রিন রুল আর স্পেশাল আইসোপ্রিন রুল, এই দুটো জিনিসই কিন্তু অনেক স্টুডেন্ট কনফিউজ হয়ে যায়। আর কোনো কনফিউশন হবে না, খুবই ইজি জিনিস এগুলো। তো চলো ক্লাসটা চালু করা যাক। একটাই রিকোয়েস্ট, যে বোঝার চেষ্টা করো, মুখস্থ করার চেষ্টা করো না। অনেক স্টুডেন্টই মুখস্থ করার জিনিসগুলো চেষ্টা করে, বুঝে যাও ভালোভাবে, তুমি এমনিই পারবে পরীক্ষায়, ঠিক আছে? আর যা যা লিখবো একটুখানি নোট ডাউন করো। নোট ডাউন করতেই হবে, কারণ তুমি যদি নোট ডাউন না করো না, তুমি কি আবার আমার ভিডিও এসে দেখবে তারপরে তুমি পড়বে না? এটা তো কোনোদিন সম্ভব না। তুমি এখন এই যে টাইমটা ইনভেস্ট করছো এই ভিডিওটার জন্যে, তুমি একেবারে নোটসটাও তৈরি করে নাও, পজ করে করে নাহলে নোট ডাউন করো। টাইমটা বেশি ওয়েস্ট করো একবারই দেখে, কিন্তু বারবার আর টাইম ওয়েস্ট করো না। ভালোভাবে একটা নোটস যদি করে নাও, তুমি এই জিনিসটাই, যেই নোটসটা তুমি করলে ওটাকেই বারবার কি করবে, রিভিশন করবে। রিভিশন কিন্তু মাস্ট, রিভিশন ইজ মাস্ট। রিভিশন যত করবে তত তোমার ভালো হবে। চলো এবারে আমরা ফার্স্ট স্লাইডে যাই। দেখো, প্রথমেই আমরা কিছু ইন্ট্রোডাকশন শিখবো। ইন্ট্রোডাকশন কেন স্যার ইন্ট্রোডাকশন বলবেন? কারণ আমি একটা কথা বলে রাখছি, দেখো টার্পিনস যারা হয় না, তারা হচ্ছে সেকেন্ডারি মেটাবোলাইট। তারা হচ্ছে সেকেন্ডারি মেটাবোলাইট। এবার সেকেন্ডারি মেটাবোলাইটের যদি তুমি কনসেপ্টই না জানো, তাহলে তো জিনিসটা ভালোভাবে বুঝতে পারবে না। তাই জন্য আমরা কিছু ইন্ট্রোডাকশন এখানে পড়বো। ফার্স্টেই দেখবো মেটাবলিজম কাদেরকে বলে, একটুখানি মন দেবে এখানটায়। স্যার মেটাবলিজম কাদেরকে বলে? দ্য কেমিক্যাল প্রসেস অকারিং, দ্য কেমিক্যাল প্রসেস অকারিং উইদিন দ্য লিভিং অর্গানিজম। মানে স্যার যেই যেই কেমিক্যাল প্রসেস গুলো হয় লিভিং অর্গানিজম অর সেলস এর মধ্যে, যেগুলো কিন্তু খুবই জরুরি লাইফকে মেনটেন রাখার জন্য, ওটাকেই আমরা কি বলবো, মেটাবলিজম। বুঝতে পারলে মেটাবলিজমের কনসেপ্টটা? স্যার কেমিক্যাল প্রসেস যেগুলো লিভিং অর্গানিজম বা সেলস এর মধ্যে হবে, আর এইগুলো খুবই প্রয়োজন লাইফকে মেনটেন রাখার জন্য, তাদেরকেই আমরা কি বলবো বাবু, বলো? স্যার তাদেরকেই আমরা বলে দেবো না মেটাবলিজম। ক্লিয়ার? বুঝতে পারলে বাবু? এবার দেখো এখানটায় একটুখানি মন দেবে, একটুখানি মন দেবে এখানটায়। তাহলে স্যার আমরা মেটাবলিজমের কনসেপ্টটা বুঝে গেলাম। এবারে আসছে মেটাবোলাইটস। মেটাবোলাইটস স্যার মেটাবোলাইটস জিনিসটা কি? মেটাবোলাইটস জিনিসটা কি, আমি একটুখানি এখানটায় একটা জিনিস লিখছি, দেখো লিখেওছি, আর লিখতে হবে না, অলরেডি ডেফিনেশনটা লিখে দিচ্ছি। দেখো মেটাবোলাইটস কি, and metabolites is an intermediate or end product of metabolism। মানে স্যার এই যে মেটাবোলাইটস কাদেরকে বলবেন, মেটাবলিজমের কিছু এন্ড প্রোডাক্ট থাকবে। মানে আমরা স্যার মেটাবলিজম থেকে
এই মেটাবলিজম থেকে কিছু আমরা ইন্টারমিডিয়েট বা কি পাবো গো বলো বাবু, এন্ড প্রোডাক্ট পাবো। ওটাই তোমার কি হয়ে যাবে বাবু বলো? স্যার ওটাই আপনার মেটাবোলাইট হয়ে যাবে, বুঝতে পারছো? তার মানে আমরা দুটো জিনিস পাবো মেটাবলিজম থেকে, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট আর একটা হচ্ছে এন্ড প্রোডাক্ট। ওগুলোই কি হয়ে যাবে? ওগুলোই স্যার আপনার মেটাবোলাইট হয়ে যাবে। এবার মেটাবোলাইটসকে আমরা দুভাবে ওর ক্লাসিফিকেশন করতে পারে, মানে পাতি কথা, মেটাবোলাইজ দু ধরনের হতে পারে, দুটো টাইপ দেখা যেতে পারে। একটা হচ্ছে প্রাইমারি মেটাবোলাইটস আর একটা হচ্ছে সেকেন্ডারি মেটাবোলাইটস। আচ্ছা স্যার, দু টাইপের হতে পারে মেটাবোলাইটস, তার মানে হ্যাঁ। এবার প্রাইমারি মেটাবোলাইটস কাদেরকে বলবো দেখো একটুখানি। দেখো প্রাইমারি মেটাবোলাইটসটাকে যদি তুমি ভালোভাবে দেখো, এখানে এক্সাম্পল কি কি আছে স্যার? কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিডস, ফ্যাটস, ক্লোরোফিল, ভিটামিন। মানে স্যার প্রাইমারি মেটাবোলাইটস খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, মানে এইগুলো আমাদের খুবই এসেনশিয়াল জিনিস, বাঁচার জন্য খুবই এসেনশিয়াল জিনিস। প্রাইমারি মেটাবোলাইটস কোনগুলো হয়ে যায়? যেগুলো এসেনশিয়াল ফর লিভিং, মানে বাঁচার জন্যে যেগুলো খুবই দরকার। যেমন স্যার কার্বোহাইড্রেট দরকার, কোথা দিয়ে পাই স্যার? আমরা ওই আমাদের ভাত দিয়ে পাই, ভাতের চাল। এবার দেখো প্রোটিনও আমাদের খুবই জরুরি, লিপিডসও জরুরি, ফ্যাটসও এখানে দরকার। মানে এই যে প্রাইমারি মেটাবোলাইজ যেগুলো, ওগুলো খুবই এসেনশিয়াল ফর লিভিং। এবার সেকেন্ডারি মেটাবোলাইটস, এই সেকেন্ডারি মেটাবোলাইটস এর কনসেপ্টটাই আমাদের জানতে হবে। কেন স্যার? কারণ টারপিন হচ্ছে একটা কি গো স্যার? টারপিন হচ্ছে একটা, দেখুন, সেকেন্ডারি মেটাবোলাইট। এবার সেকেন্ডারি মেটাবোলাইট কোথা থেকে পাই? দেখো দেখো, একটুখানি ফোকাস করো বাবু, একটুখানি ফোকাস করো। সেকেন্ডারি মেটাবোলাইটস হুইচ আর ডিরাইভ ফ্রম প্রাইমারি মেটাবোলাইটস। মানে স্যার সেকেন্ডারি মেটাবোলাইট কোথা থেকে পাই আমরা? প্রাইমারি মেটাবোলাইটস থেকে পাই, হ্যাঁ কি না? প্রাইমারি মেটাবোলাইটস থেকেই তো পাই গো। হ্যাঁ স্যার। আর কি লেখা আছে? অ্যান্ড সিক্রিটেড ডিউরিং বডি প্রসেস। মানে এ সিক্রিট করা মানে কি? প্রডিউস অ্যান্ড ডিসচার্জ, তাই তো? হ্যাঁ স্যার। এবার দেখো সেকেন্ডারি মেটাবোলাইটস এর এক্সাম্পল দেখো, ভালোভাবে কিন্তু দেখবে, ভালোভাবে এখানটা দেখবে। স্যার সেকেন্ডারি মেটাবোলাইটস এর এক্সাম্পল দেখুন, অ্যালকালয়েডস, টারপিনয়েডস, ফ্ল্যাভিওনয়েডস, গ্লাইকোসাইডস। আর আমরা কোনটা নিয়ে ডিসকাস করব? স্যার আমরা মেনলি টারপিনয়েডস নিয়েই ডিসকাস করব, ঠিক আছে? নেক্সট স্লাইডে যাওয়া যাক। এবার দেখো কনসেপ্ট অফ টারপিন নিয়ে আমরা একটুখানি বুঝবো। মানে স্যার টারপিন কাদেরকে বলে? দেখো টারপিন হচ্ছে একটা সেকেন্ডারি মেটাবোলাইটস, ওকে। আর সেকেন্ডারি মেটাবোলাইটস কি আমরা অলরেডি পড়ে নিয়েছি। সেকেন্ড হচ্ছে টারপিনস আর ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড, ওকে। আর এই যে অর্গানিক কম্পাউন্ড, এগুলো কিরকম? আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, ঠিক আছে, হুইচ আর মেজর ওডারিফেরাস কনস্টিটুয়েন্ট অফ এসেনশিয়াল অয়েল। মানে স্যার এই যারা টারপিনস যেগুলো হয় না, তাদের কিন্তু খুবই ভালো গন্ধ থাকে। আর এইগুলো কোনখান থেকে আসে? টারপিনস গুলোর এসেনশিয়াল বা প্রাইমারি কনস্টিটুয়েন্ট কি? দেখো এসেনশিয়াল অয়েলস, বুঝতে পারছো? আর এগুলো কম্পোস্ট হয় কি দিয়ে স্যার? তৈরি হয় কি দিয়ে? 2 or more 5 কার্বন আইসোপ্রিন ইউনিট। এবার আইসোপ্রিন ইউনিটটাকে আমরা এরকম লিখি, দেখো স্ট্রাকচারটা অলরেডি দিয়ে দিয়েছি। কার্বনকে ড্র করি, কটা কার্বন স্যার? এখানে টোটাল 4টে কার্বন হবে, কারণ বিউটা আছে 1 2 3 4, বুঝলে বাবু? এবার দেখো আমরা একটু নাম্বারিংটা করব। স্যার 2 পজিশনে মিথাইল হবে, 1 2, মানে এখানটায় স্যার মিথাইল হয়ে যাবে, মিথাইল হয়ে গেল। এবারে দেখো 1 আর 3 তে কি হবে স্যার? ইন, মানে ডবল বন্ড, মানে 1 একটা ডবল বন্ড বসাও। আর কোথায় বসাবো স্যার? আর 3 তে বসাবো, 3 তে, মানে এখানটায়। এবার কার্বনের ভ্যালেন্সি ফুলফিল করার জন্য হাইড্রোজেন লাগিয়ে দেবে, বুঝলে? বুঝলে বাবু? হ্যাঁ স্যার। তো এটাই আমাদের কি হয়ে যাচ্ছে? এই স্ট্রাকচারটাই হচ্ছে আমাদের 2 মিথাইল 1,3 বিউটাডাইন
ক্লিয়ার তো? হ্যাঁ স্যার, এটাকেই আপনি এই ফর্মে লিখেছেন। হ্যাঁ স্যার, বুঝলাম। এবার দেখো, এই টার্পিনস এর কিছু এক্সাম্পল দেখে নাও। আমরা কি বললাম? আমরা স্যার এটাই বললাম টার্পিনস এর প্রাইমারি কনস্টিটিউয়েন্ট বা মেজর কনস্টিটিউয়েন্ট কি? এসেনশিয়াল অয়েলস। এবার এর এক্সাম্পল দেখো, লিমোনিন। কোথা থেকে পাই? অয়েল অফ লেমন। আচ্ছা, এই স্ট্রাকচারটাকে ফোকাস করো, এইটা স্ট্রাকচারটা কি? লিমোনিনের স্ট্রাকচার। এবার এই অয়েল অফ লেমন কোন লেবু? তোমরা কমলা লেবু দেখেছো? কমলা লেবুর খোসায় দেখবে একটা তেল আছে, ওই তেলটাকেই আমরা বলছি লিমোনিন। ক্লিয়ার? এবারে আলফা ফার্নিসিন, এটা হচ্ছে অয়েল অফ কিট্রোনিলা। কিট্রোনিলা হচ্ছে এক একটা তোমার ঘাস বলে, ঠিক আছে? ওই ঘাস থেকে কি বেরোয়? তেল বেরোয়। ওইটার স্ট্রাকচারটা দেখো, আলফা ফার্নেসিনের স্ট্রাকচারটা দেখো, এইটা। বুঝলে? বুঝতে পারলে? আচ্ছা, এই যে আলফা ফার্নেসিন, এটাকে আমরা বলি বলতে গেলে অ্যাসাইক্লিক সেসকিউ টারপিনস বলতে পারো, ঠিক আছে? এটা বলা যায়। আর একটা কথা বলি, এই যে লিমোনিন, লিমোনিনকে আমরা বলতে গেলে এটাকে বলে মোনোসাইক্লিক, মোনোসাইক্লিক মোনোটারপিনস। আচ্ছা, মোনোসাইক্লিক মোনোটারপিনস, এটা একটু মন দিয়ে বোঝো। এখানে মোনোসাইক্লিক মোনোটারপিন, মোনোসাইক্লিক মানে একটাই সাইকেল, দেখো এই একটাই সাইক্লিক রিং আছে। মোনোটারপিনস, মোনোটারপিনস এই সেন্সেই এখানে দুটো আইসোপ্রিন ইউনিট আছে, এই একটা আর হচ্ছে এই একটা। বুঝলে? আর এখানটায় অ্যাসাইক্লিক সেসকিউ টারপিনস, অ্যাসাইক্লিক মানে পুরো সাইকেল নেই, দেখো পুরো তো সাইকেল না এটা। এখানে কি আছে? 15টা কার্বন অ্যাটম আছে। এখানে 15টা কার্বন অ্যাটম আছে। আর বলতে গেলে তিনটে তোমার তিনটে তোমার এ আছে, আইসোপ্রিন ইউনিট আছে। এখানে দুটো ছিল, এখানে তিনটে আইসোপ্রিন ইউনিট। ওকে, এবার নেক্সট স্লাইডে যাওয়া যাক। এবারে দেখো কনসেপ্ট অফ টার্পিনয়েডস। আচ্ছা স্যার, টার্পিন আর টার্পিনয়েডস এর মধ্যে ডিফারেন্সটা কোথায়? বলেছে দ্য অক্সিজেনেটেড ডেরিভেটিভস অফ আইসোপ্রিন আর সেইড টু বি টার্পিনয়েডস। মানে স্যার, আপনি যদি টার্পিনের মধ্যে কিছু গ্রুপ যোগ করে দেন, দেখুন মেনি টার্পিনস contains additional functional group like ester, ether, hydroxy, alkoxy, carboxy। আচ্ছা স্যার, কার্বক্সি মানে কার্বক্সিলিক অ্যাসিড? হ্যাঁ। কার্বনিল মানে অ্যালডিহাইড কিটোন। মানে অনেক টার্পিনে কি থাকে? কিছু ফাংশনাল গ্রুপ থাকে, আর ওই ফাংশনাল গ্রুপের মধ্যে দেখবে অক্সিজেন আছেই, অক্সিজেন আছেই। ওগুলো সবকটা অক্সিজেনেটেড ডেরিভেটিভ অফ আইসোপ্রিন। বুঝলে? ওগুলোকেই বলে হচ্ছে তোমার টার্পিনয়েড। তুমি যদি টার্পিনস এর মধ্যে এইসব গ্রুপ লাগিয়ে দাও, তাহলে কি টার্পিনটা সাবস্টিটিউটেড টার্পিন হয়ে যাচ্ছে, আর সাবস্টিটিউটেড টার্পিনকেই বলেই টার্পিনয়েডস। ব্যাপারটা বুঝে গেছো আশা করি। স্যার আর একটা ডেফিনেশনও আছে, যে আইসোপ্রিন ইউনিট দ্যাট হ্যাভ এ অক্সিজেনেটেড ফাংশনাল গ্রুপ। অবভিয়াসলি স্যার, আপনি এস্টারের যদি কথা বলেন, ইথারের বলুন, হাইড্রক্সি বলুন, অ্যালকক্সি বলুন, কার্বক্সি বলুন, কার্বনিল বলুন, প্রত্যেক কটায় অক্সিজেনেটেড ফাংশনাল গ্রুপ, প্রত্যেক কটায় অক্সিজেন আছে। হ্যাঁ স্যার, তো তাদেরকেও আমরা কি বলে দিই? টার্পিনয়েডস। অবভিয়াসলি স্যার, আইসোপ্রিন ইউনিটের মধ্যেই যদি অক্সিজেন থাকে, অক্সিজেনেটেড ফাংশনাল গ্রুপ থাকে, তাদেরকে টার্পিনয়েডস বলি। আর টার্পিন মানেই তো আপনার আইসোপ্রিন ইউনিট থাকবেই স্যার। কনসেপ্টটা বুঝলে? এবার টার্পিনয়েডস এর কিছু এক্সাম্পল দেখে নাও। আলফা টার্পিনিয়ল, আর একটা হচ্ছে নিরাল। এই দুটো স্ট্রাকচার একটু দেখে রাখবে, কারণ আমরা পরে গিয়ে এদের সিনথেসিসটা করব, ঠিক আছে? এর সিনথেসিস তোমাদের পরীক্ষায় আছে। এবারে আসছে ক্লাসিফিকেশন অফ টার্পিনয়েডস। টার্পিনয়েডস কাদেরকে বলে? টার্পিনয়েডস আর পলিমার্স অফ C5H8 ইউনিট। আবার অনেকে ভাবতে পারে, স্যার টার্পিনয়েডস তো আইসোপ্রিন ইউনিট দিয়ে তৈরি হয়। আচ্ছা বাবু, আইসোপ্রিন ইউনিটের
বলতে গেলে তোমার ফর্মুলাটা কি হয়, মলিকুলার ফর্মুলাটা C5H8, ওটাই তো লেখা ঘুরিয়ে। দে হ্যাভ এ কমন স্ট্রাকচার অফ C5H8 হোল N। এবার এই Nটা হচ্ছে নাম্বার অফ আইসোপ্রিন ইউনিট, বুঝলে? বেসড অন দ্য নাম্বার অফ আইসোপ্রিন ইউনিট উই ক্যান ক্লাসিফাই টার্পিনয়েড। এবার দেখো, যখনই N এর ভ্যালু 1 হয়ে যাচ্ছে তখন ওই টার্পিনয়েডসকে হেমি টার্পিন বা হেমি টার্পিনয়েডসও বলতে পারো, একই জিনিস। আর নাম্বার অফ কার্বন অ্যাটম ওর ক্ষেত্রে 5 হয়ে যায়। কেন? দেখো, যদি তুমি C5H8 N এর জায়গায় 1 পুট করলে তাহলে কটা কার্বন? 5টা। আর কটা হাইড্রোজেন? 8টা। তার মানে মলিকুলার ফর্মুলাটা C5H8। বুঝতে পারলে? এবার স্যার N এর ভ্যালু 2 করে দিন, N এর ভ্যালু আপনি 2 করে দিন। আচ্ছা, তার মানে এইটাকে আপনি হেমি টার্পিনসও বলতে পারেন বা হেমি টার্পিনয়েডও বলতে পারেন, একই জিনিস, একই জিনিস। এবার দেখো, যদি N এর ভ্যালু 2 হয়ে যায় তাহলে N এর ভ্যালু 2 মানে স্যার হোল 2 হয়ে গেল, মানে C10H16 হয়ে যাবে। তার মানে কার্বন 10টা হয়ে যাবে। হ্যাঁ স্যার। আর হাইড্রোজেন বাবু কটা? 16টা না? হ্যাঁ। এটাকে বলে কি? মোনোটার্পিনস বা মোনোটার্পিনয়েডস। মোনোটার্পিনস বা মোনোটার্পিনয়েড। নেক্সট কি? সেসকিউ টার্পিন। সেসকিউ টার্পিন, দেখো এন এর ভ্যালু এখানে 3। এবার 3 মানে কি? C15H24 হয়ে যাবে। বুঝতে পারছো মলিকুলার ফর্মুলা? 15টা কার্বন আর হাইড্রোজেন 24টা। এন এর ভ্যালু যখন 4 তখন কি হয়ে যাবে? 20টা কার্বন আর স্যার 32টা আপনার কি হয়ে যাবে বলুন? 32টা আপনার হাইড্রোজেন হয়ে যাবে। ক্লিয়ার হচ্ছে? দেখো, সেসকিউ টার্পিনকেও তুমি সেসকিউ টার্পিনয়েড বলতে পারো, ডাই টার্পিনকেও তুমি ডাই টার্পিনয়েড বলতে পারো। এইগুলো লিখতে পারো, তোমাদের খাতায় লিখতে পারো, লিখেও নিও। আমার মতে লিখে নেওয়া বেটার হবে, আমার জায়গার একটু কম আছে তাই জন্য বলি। এই টার্পিনস বা টার্পিনয়েডও লিখতে পারো প্রত্যেকটা জায়গায়। এই যে আমি একটা নোট বেল দিয়ে লিখে রাখছি, এই যে টার্পিনস যেগুলো লেখা আছে, টার্পিনও বলতে পারে অনেকে, টার্পিনয়েডসও বলতে পারে। ওকে, বুঝতে পারছো তো? এবার দেখো, সেসকিউ টার্পিন বা সেসকিউ টার্পিনয়েডের ক্ষেত্রে এন এর ভ্যালু 5 হয়, তার মানে হয়ে যাবে C25H40। ট্রাই টার্পিনস এর ক্ষেত্রে বা ট্রাই টার্পিনয়েডস এর ক্ষেত্রে এন এর ভ্যালু 6 থাকে, তার মানে কার্বন 30টা। আর স্যার হাইড্রোজেন কটা হবে? 48টা। হ্যাঁ বাবু। তো ট্রাই টার্পিনস বা ট্রাই টার্পিনয়েডস এর ক্ষেত্রে কার্বন 30টা হয়, হাইড্রোজেন 48টা হয়। এন এর ভ্যালু 8, তখন আমরা কি বলি? টেট্রা টার্পিনস বা ক্যারোটিনয়েডস। ক্যারোটিনয়েডস, ক্যারোটিনয়েডস বলে। ঠিক আছে? টেট্রা টার্পিনসও বলতে পারো, টেট্রা টার্পিনয়েডসও বলতে পারো। যেখানে তোমার এন এর ভ্যালু 8 আসে তার মানে কার্বন 40টা, C40H64। খালি এন এর ভ্যালুটাকে তুমি চেঞ্জ করছো, বুঝতে পারছো? আর পলিটরপিনস মানে গ্রেটার দ্যান 8, মেনলি 10-এরও ওপরে থাকে, বুঝলে তো? তাহলে কি হয়ে যাবে, মানে এটা পলি ফর্মে চলে যাচ্ছে। পলিটার্পিনস, পলি অনেক গলা, আর এটা তো অনেক কটা গো, ভ্যালুটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই জন্য পলিটার্পিনস বলে দিচ্ছে বা পলিটার্পিনয়েডসও বলে। আর একটা নাম আছে, আর একটা নাম আছে কি স্যার? ন্যাচারাল রাবারও বলে এদেরকে, ন্যাচারাল রাবারও বলে। ক্লিয়ার? C5H8 হোল এন করে দিচ্ছ। তো আমরা ক্লাসিফিকেশনটা বুঝে গেলাম। এবারে আসছি তোমার আইসোপ্রিন রুলের ব্যাপারে। আইসোপ্রিন রুল কে দিয়েছিল? এই যে ওয়ালাচ, ওয়ালাস দিয়েছিল। কি বলেছে? বলেছে যে স্কেলিটাল স্ট্রাকচারস অফ অল ন্যাচারালি অকারিং টার্পিনয়েডস আর বিল্ট অফ আইসোপ্রিন ইউনিট। তার মানে স্কেলিটাল স্ট্রাকচার যেগুলো আমরা ন্যাচারালি অকারিং টার্পিনয়েডস এর আছে সেগুলো তৈরি হয়েছে সবকটাই আইসোপ্রিন ইউনিট দিয়ে। মানে স্যার টার্পিনয়েডস গুলো স্ট্রাকচার যেগুলোই ন্যাচারালি অকারিং মানে নেচারে পাওয়া যায় এমন টার্পিনয়েডস, এগুলো তৈরি হয়েছে কোথা থেকে? ও স্ট্রাকচার তৈরি হয়েছে পাতিকতা আইসোপ্রিন ইউনিট থেকে।
ক্লিয়ার? এবার আইসোপ্রিন ইউনিট মানেই হচ্ছে C5H8 ইউনিট। বুঝতে পারছো তো বাবু? এটাই তো 2 মিথাইল 1,3 বিউটাডাইন ছিল না? হ্যাঁ স্যার। এবার দেখো আইসোপ্রিন রুলটা আমরা ডিডিউস করেছি কিছু ফ্যাক্ট থেকে। কি ফ্যাক্ট? বলেছে যদি তুমি থার্মাল ডিকম্পোজিশন করো প্রত্যেক কটা টার্পিনয়েডস, থার্মাল ডিকম্পোজিশন মানে হিট করা হয়, ঠিক আছে? পাতিগতা থার্মাল মানে হিট করবে। যদি টার্পিনয়েডসকে তুমি হিট করো না, কি বলেছে, আইসোপ্রিন হিসাবে একটা তুমি প্রোডাক্ট পাবেই। এই যে টার্পিনয়েডসকে তুমি যখনই হিট করবে একটা আইসোপ্রিন ইউনিট পাবেই অ্যাজ আ প্রোডাক্ট হিসাবে, ওয়ান অফ দ্য প্রোডাক্ট। স্যার মানে আইসোপ্রিন ইউনিট ছাড়াও অনেক জায়গায় আরো প্রোডাক্ট হতে পারে, হ্যাঁ অনেক প্রোডাক্ট হতে পারে, কিন্তু তার মধ্যে একটা আইসোপ্রিন ইউনিট থাকবেই। ক্লিয়ার? এই অবজারভেশন থেকে স্কেলিটাল স্ট্রাকচার অফ অল ন্যাচারালি অকারিং টার্পিনয়েডস ক্যান বি বিল্ট আপ টু আইসোপ্রিন ইউনিট। মানে এই অবজারভেশনটা দেখেই সায়েন্টিস্ট ওয়ালেজ কনক্লুড করেছিল যে প্রত্যেকটা নেচারে পাওয়া যায় এমন টার্পিনয়েডস, এগুলো সব তৈরি হয়েছে আইসোপ্রিন ইউনিট দ্বারা। ক্লিয়ার? এবার কিছু এইটা লেখা আছে দেখো পড়ো এবার। ইট ক্যান বি কনফার্ম, মানে এই যে বলেছিল টার্পিনয়েডসকে হিট করলে আইসোপ্রিন ইউনিট পাবো, মানে আইসোপ্রিন থেকেই পাওয়া যায়, আইসোপ্রিন ইউনিট থেকেই ন্যাচারালি অকারিং টার্পিনয়েড গুলো পাওয়া যায়। এটা প্রুফ করার জন্য কিছু তোমায় এখানে ফলোইং ফ্যাক্ট পড়ো। কি? যখনই একটা প্রথম এক্সাম্পল দেখো, আইসোপ্রিনকে যখনই তুমি হিট করেছিলে, বলতে গেলে যখনই হিট করা গিয়েছিল 280 ডিগ্রি সেলসিয়াসে, আইসোপ্রিন কি হয়েছিল, ডাইমার হয়ে গেছিল। ডাইমার ফলে ডাইপেন্টিন হয়ে গেছে। এবার ডাইপেন্টিন হচ্ছে একটা মোনোটার্পিনয়েড। কেন স্যার? কারণ ডাইপেন্টিন মানে আপনি ফর্মুলাটা বুঝতে পারছেন, C10H16, C10H16। হ্যাঁ এই দেখো দুটো মলিকিউল অফ আইসোপ্রিন ইউনিট ডাইমার ফর্ম করে তোমার 280 ডিগ্রি সেলসিয়াসে C10H16 তৈরি করেছে। তার মানে স্যার আমরা আইসোপ্রিন ইউনিট থেকে কি তৈরি করেছিলাম স্যার? টার্পিনয়েড। মানে সায়েন্টিস্ট যেটা কনক্লুড করেছিল ওটা ঠিকই করেছে, ভুল কিছু করেনি। আমরা আইসোপ্রিন থেকে টার্পিনয়েডই পাবো। বুঝতে পারলে তো? আর টার্পিনয়েড থেকে হিট করলে আইসোপ্রিনই পাওয়া যাবে, আর কিছু তো পাওয়া যাবে না। আর একটা মানে এক্সাম্পল দিয়েছিল সায়েন্টিস্ট যে আইসোপ্রিনকে তুমি যখন পলিমারাইজ করাবে তার ফলে একটা রাবার পাবে। দেখো আমি একটু আগেই দেখালাম যে এই যে দেখো, আমি একটুখানি কালো পেন দিয়ে দেখাচ্ছি, হ্যাঁ এই দেখো পলিটার্পিনস। পলিটার্পিনস মানে হোল টু দি পাওয়ার এন, হোল টু দি পাওয়ার এন, ওদেরকে পলিটার্পিনস বা পলিটার্পিনয়েডস বলে বা ন্যাচারাল রাবার বলে। তার মানে স্যার যখনই আপনি আইসোপ্রিনকে পলিমারাইজ করবেন তখনই স্যার আপনি কি পাবেন? এই রাবার। রাবার মানে ওই ন্যাচারাল রাবার পাবো স্যার। হ্যাঁ স্যার একটু আগেই পড়েছিলাম ক্লাসিফিকেশনে। এ দেখো যখনই পলিমারাইজ হবে C5H8, তখন C5H8 হোল টু দি পাওয়ার এন হয়ে যাবে। এবার এন এর ভ্যালু আমরা কি নিয়েছিলাম পলির ক্ষেত্রে? স্যার গ্রেটার দ্যান 8। মেনলি অনেক বইয়ে 10ও লেখা থাকে, এন এর ভ্যালু গ্রেটার দ্যান 10 থাকে। বুঝতে পারছো? কোনো কোনো বইয়ে 8 লেখা থাকে, কোনো কোনো বইয়ে 10ও লেখা থাকে। মানে পাতি কথা পলিমারাইজ হওয়ার ফলে কি পাবো আমরা? রাবার পাবো, রাবার, আর কিছু না। এবারে আমরা বেসিক্যালি ডিসকাস করব স্পেশাল আইসোপ্রিন রুল। এটা কে দিয়েছিল? ইনগোল্ড দিয়েছিল। কবে দিয়েছিল? 1925 সালে। কি বলেছিল? বলেছে স্যার ওখানে দেখা গেছে যে কিভাবে আইসোপ্রিন ইউনিটগুলো টার্পিনয়েডস মলিকিউলের মধ্যে লিঙ্ক থাকে, ওটাই বলেছিল। ঠিক আছে? ওর ব্যাপারেই বলেছিল। তো কি বলেছে? দ্য স্পেশাল আইসোপ্রিন রুল স্টেটস দ্যাট দ্য আইসোপ্রিন ইউনিট ইন টার্পিনয়েডস আর লিঙ্কড ইন এ হেড টু টেল ফ্যাশন অর ওয়ান ফোর লিঙ্কেজ। মানে স্যার আইসোপ্রিন রুল, যেটা স্পেশাল আইসোপ্রিন রুল, ওটা কি বলেছে? যে টার্পিনয়েডস গুলো আইসোপ্রিন ইউনিটের সঙ্গে লিঙ্ক থাকে কি ফ্যাশনে? হেড টু টেল ফ্যাশন বা ওয়ান ফোর লিঙ্কেজ। এবার দেখো কার্বন ওয়ান isoprene unit is joined to C4 of another isoprene unit. এবার C1 যেটা ওটা obviously হেড ফ্যাশনে, আর যেটা কার্বন 4 ওটা টেল ফ্যাশনে। দেখো এবারে হেড কোনটা হবে টেল কোনটা হবে ওটা জিনিস বুঝতে হবে। আইসোপ্রিন ইউনিটের ক্ষেত্রে হেড গুলো কোথায় থাকে? ব্রাঞ্চ পয়েন্টের কাছে থাকে।
দেখো, a head is located near the branch point of the isoprene unit and the tail is located the other end. বুঝতে পারছো? মানে টেলগুলো কোথায় থাকে? ব্রাঞ্চ পয়েন্ট থেকে অনেক দূরে থাকে। যেমন আমি একটা এক্সাম্পল নিচ্ছি, ধরো আমি নর্মালি নিচ্ছি, যেটা তোমার 2 মিথাইল 1,3 বিউটাডাইন। এবার দেখো, একটুখানি এখানে ফোকাস করবে। দেখো, এই কার্বনটা 1, এটা 2, এটা 3, এটা 4। হ্যাঁ স্যার, এটা তো জানি কার্বন 1, তাই জন্য এটাকে 1। এবার দেখো, এই কার্বন 1কেই বলতে গেলে এই কার্বন 1টাই কার্বন 4 এর সাথে লিঙ্ক থাকে। মানে স্যার আরো আরেকটা আপনার আইসোপ্রিন ইউনিট থাকবে? হ্যাঁ, দেখো এখানটায় আমি আরেকটা আইসোপ্রিন ইউনিট আঁকলাম, এই আঁকলাম। এবার দেখো, এখানটায়ও আপনি নাম্বারিংটা করবেন। ইয়েস ব্রো, 1 2 3 4, তাই তো? এবার বলছে কি, বলছে এই কার্বন 4 আর এই কার্বন 1, এই কার্বন 1 আর কার্বন 4 কি হবে? লিঙ্ক থাকবে একে অপরের সাথে। বুঝতে পারছো? মানে দুটো আইসোপ্রিন ইউনিট যখনই মিক্সড হবে কি হবে? টারপিনয়েজ তৈরি হবে। কিরম ধরনের? C10H16 হয়ে যাবে। কারণ এইটা তো আপনার C5H8 ইউনিট একটা, আর একটা এটা হচ্ছে C5H8, মানে এখানে বলতে গেলে ডাইপেন্টিন তৈরি হবে। আর এটা কি হবে? এই স্পেশাল আইসোপ্রিন রুলে কি বলেছে? যে এই কার্বন 1 আর কার্বন 4 এর মধ্যে কি হবে? জয়েন্ট হবে। আর একটা জিনিস লেখা, বা এইভাবে বলতে পারো যে হেড টু টেল ফ্যাশনে তোমার কি হবে? লিঙ্কিংটা হবে। এবার বোঝো স্যার, দেখুন এই কার্বনটাই ব্রাঞ্চ করেছে। দেখো, এই কার্বনটা তুমি যদি এই এন্ডটা দেখো, এটা তোমার এন্ড, ব্রাঞ্চ পয়েন্ট থেকে এইটাই কাছে এন্ডটা আছে, তাই তো গো? হেড কোথায় থাকে? হেড ইজ লোকেটেড নিয়ার দ্য ব্রাঞ্চ পয়েন্ট অফ দ্য আইসোপ্রিন ইউনিট। এই যে এটা তো তোমার ব্রাঞ্চ পয়েন্ট, এর থেকে নিয়ারেস্ট লোকেশন এইটা, তার মানে এইটা তোমার কি হয়ে যায়? হেড হয়ে যাবে। আর স্যার টেল কোথায় থাকে? আদার এন্ড। এইটা যদি হেড হয়ে যায়, আর একটা এন্ড কোনটা? এইটা না? তার মানে এখানে থাকবে। আচ্ছা, এখানে একটা ডাবল বন্ড হবে, এখানেও একটা ডাবল বন্ড হবে। ডাবল বন্ড হবে কারণ 2 মিথাইল 1,3 বিউটাডাইন, 1 এ একটা ডাবল বন্ড আর 3ও তো, তার মানে একটা ডাবল বন্ড হবে। বুঝতে পারলে? তার মানে এটা আপনার হেড, এটা ছিল টেল। তার মানে স্যার এটাও আপনার হেড, এটাও আপনার টেল। আর কি বলেছে? বলেছে স্যার হেড টু টেল ফ্যাশন। হেড টু টেল ফ্যাশন, হ্যাঁ কি না গো? এই দেখো, কার্বন 1টা হচ্ছে হেড, ও কার সাথে জয়েন হলো? কার্বন 4 এর সাথে, যেটা তোমার টেল। ক্লিয়ার? বুঝতে পারলে? কার্বন 1টা হেড ছিল আর কার্বন 4টা টেল ছিল, তো এরা একে অপরের সাথে কি হলো? জয়েন হয়ে গেল না? জয়েন হয়ে গেল না? C5H8 যখন জয়েন হবে C10H16 তৈরি হবে। হ্যাঁ কি না? তার মানে আলটিমেটলি তুমি কিরম ধরনের মলিকুল পাবে? এরম ধরনের, দাঁড়াও দেখাচ্ছি। এটা হয়ে গেল। দেখো, আমি যদি এবার নাম্বারিংটা করি তুমি কিন্তু ভালোভাবে বুঝতে পারো। দেখো, এটা কার্বন 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8। এবার 9 এটা হয়ে যাবে, 10 এটা হয়ে যাবে, কারণ কার্বন তো টোটাল 10টা, টোটাল তো 10টা। তো এই টোটাল মানে স্ট্রেট চেনে 8টাই কার্বন থাকবে, আর ওপরে তো সিএইচসি গুলো থাকবে। তো সিএইচসির একটা তো কার্বন এর ক্ষেত্রে থাকবে আর একটা এর ক্ষেত্রে থাকবে, তাই C10H16 হয়ে গেল। ক্লিয়ার বাবু? বুঝতে পেরেছো তো? আশা করি ক্লিয়ার হয়েছে। যদি ডাউট থাকে কমেন্টে তো বলবেই। এবার দেখো, তার মানে স্যার আমরা কি বুঝলাম? আমরা এটাই বুঝলাম যে এইটা আপনার বলতে গেলে ব্রাঞ্চ পয়েন্ট, ওর নিয়ারেস্ট এই পজিশনটা, এটাকেই হেড বলি, এটাকে কার্বন 1ও বলি। আর এটা আপনার কার্বন 4, এটা আপনার বলতে গেলে টেল বলে, আর এটা আপনার হেড বলে C1, এটা আপনার C4 বলে। আর আমরা কি দেখলাম একটু আগে? যে C1 C4 এর মধ্যে কি হয়? লিঙ্ক হয়ে যায়। এটা C1 আর এটা C4, এদের মধ্যে কি হবে? লিঙ্ক হয়ে যাবে বা জয়েন হয়ে যাবে, জয়েন হয়ে যাবে। বুঝতে পারছো বাবু? বোঝা গেল? আশা করি বোঝা গেছে। আরেকটা এক্সাম্পল আমরা দেখে নিই। আচ্ছা, তার মানে আরেকটা এক্সাম্পল আমরা দেখে নিই।
দেখো এই মলিকুলটা যেটা আঁকছি, এটা কি ফ্যাশনে আছে? অবভিয়াসলি স্যার এটা হেড টু টেল ফ্যাশন। এই কার্বনটা আপনার হেড, এটা আপনার বলতে গেলে টেল, এটা আপনার হেড, এটা আপনার বলতে গেলে টেল, এটা আপনার আবার বলতে গেলে হেড, এটা আপনার বলতে গেলে টেল। বুঝলে? তো হেড টু টেল ফ্যাশনেই এখানে কি হয় স্যার? হেড টু টেল ফ্যাশনেই জয়েন্টটা হয়। বুঝতে পারলে বাবু? আশা করি বুঝে গেছো, আশা করি বুঝে গেছো। তো এই ছিল আজকের ক্লাস। যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে একদম বলবে, কোনো দ্বিধাবোধ করবে না। কারণ তোমরা যদি কমেন্ট করো আমি বুঝতে পারি যে বুঝতে পারছো কি বুঝতে পারছো না। কোনো ডাউট থাকলে একদম তুমি বলবে কমেন্ট সেকশনে, আমি রেডি আছি তোমার রিপ্লাই করার জন্য। ঠিক আছে, আজকের জন্য এইটুখানি। সবাইকে অনেক ধন্যবাদ ক্লাসটাকে অ্যাটেন্ড করার জন্য। পড়াশোনা করতে থাকো, আগে এগোতে থাকো। আর বাঙালি বন্ধুদের পারলে একটু শেয়ার করো, কারণ বাংলায় আমি চেষ্টা করছি যে পুরো কন্টেন্ট দেওয়া। হিন্দিতে অনেক চ্যানেল আছে, কিন্তু আমি চেষ্টা করছি বাঙালিদের পুরো হেল্প করার। তোমরা যদি সাপোর্ট করো আমি আরো তোমাদের জন্য ভিডিও ভালো ভালো আনবো। চেষ্টা করব যে কোনো চ্যানেলে তোমাদের আর যেতে হবে না, সব কন্টেন্ট এখানেই প্রোভাইড করে দেবো। বিএসসি বলো কি এমএসসি বলো কি তোমার জেই বলো নিট বলো, সবার জন্য আমি এখানে কন্টেন্ট আনবো। সব ফ্রিতে হবে, কোনো টাকা পয়সা না, কোনো টাকা পয়সা না। এটাই আমি নিজের ওপর রেখেছি একটা, বলতে গেলে নিজেকে বলেছি যে আমি পুরো ফ্রিতে সবকিছু প্রোভাইড করব, সবকিছু। ওই 2 বছর পড়াবো, তারপরে কোর্স লঞ্চ করব। কোর্স কোনো লঞ্চ হবে না এই চ্যানেলে, কোনোদিন কোর্স লঞ্চ হবে না। খালি তোমরা সাপোর্ট করো আমায়, ব্যাস। তোমাদের যেন ভালোভাবে ভিডিও প্রোভাইড করতে পারি, এই আশা রাখি। ভালো থেকো, আজকের জন্য টাটা।